ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। ছুটির দিনে ইফতার টেবিলে ভিন্নতা আনতে অনেকেই ছুটেন চকবাজারে। কাঁচাবাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি, জানালেন প্রতিমন্ত্রী। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। নোয়াখালীতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত কয়েকজন। ইরানে মার্কিন হামলার প্রস্তুতির মধ্যেই তেহরান মস্কো যৌথ মহড়া। 2 সপ্তাহের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি, হুমকি ওয়াশিংটনের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনীনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। মধ্যরাতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির 15,000 সদস্য। আর পুলিশের পাশাপাশি সারা দেশে নিরাপত্তায় কাজ করবে র্যাবও। মায়ের ভাষা বাংলা। এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর 12টা 40 মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনারের আশপাশের সড়কে দেয়ালে আঁকছেন আলপনা। অমর 21 আসলেই তারা রং তুলি হাতে নিয়ে প্রতি বছরই নেমে পড়েন, আর এতেই খুঁজে পান এক ধরনের প্রশান্তি। শিক্ষার্থী যারা কাজ করছে, শিল্পী যারা, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশ নিচ্ছে এবং কাজটা একটু বেশি উদ্যমের সাথে আমরা এগোচ্ছি। অন্যান্য বছরের চাইতে আশা করি এবার আমরা আরো বেশি এই শহীদ দিবসটাকে সেলিব্রেট করতে যাচ্ছি। গতবারও খুব নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, এবারও সেম। আমরা বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের হলেও এই একটা জায়গা আমরা কিন্তু এক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এটাই আসলে আমরা আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলি এই একটা দিনকে উদযাপন করার জন্য আসে। সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরে ব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে দেখতে শহীদ মিনারে যান র্যাব মহাপরিচালক। শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই জোরালো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শহীদ মিনারের চারপাশে 64টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সেই সাথে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম মোতায়েন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের শেষ সময়ের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব।
শাকিল, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে আমাদের জানাবেন। রাজদিন ৭৪ বছর আগে একদল প্রতিবাদী তরুণ মায়ের ভাষায় কথা বলার দাবিতে তারা মাঠে নেমে এসেছিল, রাজপথে তাদের রক্ত রঞ্জিত হয়েছিল। আমার ঠিক পেছনেই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি এই ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয় ওই ঘটনার পরের বছরই, অর্থাৎ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঠিক পরবর্তীতে অবশ্যই এটি পাকিস্তানি হানাদার বাহিনী এটি ভেঙে ফেলে, গুঁড়িয়ে দেয়। তারপরও আবারও প্রতিবাদী ছাত্র যুবকরা এটি আবারও নির্মাণ করে। ঠিক মিছিলটি বের হয়েছিল কিন্তু এই শহীদ মিনারের ঠিক পাশেই এখন যেটি ঢাকা মেডিকেল কলেজের মূল ফটক হিসেবে পরিচিত, সেটি আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। সেই বিখ্যাত আমতলা থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবাদী যুবকরা নেমে এসেছিল শুধুমাত্র মায়ের ভাষায় কথা বলবে বলে, এবং সেটি তারও প্রায় ৫০ বছর পরে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এবং ইউনেস্কো জানিয়েছে যে ২১শে ফেব্রুয়ারি এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সারা বিশ্বের যত মাতৃভাষা রয়েছে, মায়ের ভাষায় কথা বলার যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করবার, সেগুলোতে কথা বলবার যে আকুতি, সেটি আসলে প্রতিফলন। এবং প্রতি বছরই এখন শুধুমাত্র বাংলাদেশের এই ১,৪৪,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে নয়, সারা পৃথিবীর নানা স্থানে এই সৌধটি নির্মিত হয়েছে। এবং সেখানে শুধুমাত্র বাংলা নয়, যার যার মাতৃভাষায় কথা বলার আকুতি জানিয়ে তাদের ভাষা সংগ্রামীদের, তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানেও কিন্তু এই স্মরণ সভাটি হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেটি পালিত হয়। ঠিক প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে যে স্মরণটি হবে সেটির জন্য প্রস্তুতি এরই মধ্যে চলছে। গত ২ দিন ধরে এখানে প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের কিছু সংস্কার কাজ, রং করা, সেগুলো চলছে। যেহেতু এখানে রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হবে সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে। যেহেতু ভিভিআইপিদের আগমনের বিষয়টি রয়েছে, সে কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো ৪ স্তরের নিরাপত্তা এখানে গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে এখানে এসএসএফ, পিজিআরের সদস্যরা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চারপাশে মোতায়েন রয়েছেন এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, ঠিক ১২টা ১ মিনিটে এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এবং ঠিক তারপর পরে কিন্তু একটি উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এবং এই শ্রদ্ধা জ্ঞাপন শুধুমাত্র এই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন নয়, এই শ্রদ্ধা জ্ঞাপন একটি ভাষার, মাতৃভাষার, মায়ের ভাষায় কথা বলার আকুতি জানিয়ে যে শহীদরা তাদের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সারা পৃথিবীর যেখানে যে মানুষদের মাতৃভাষা সংকটে রয়েছে, হুমকির মুখে রয়েছে, তাদেরকে রক্ষা করবার আকুতি, এবং এই আকুতি সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে, সেটি সর্বস্তরের সাধারণ মানুষের এবারের ২১-এর দাবি। যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শাকিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আলোকসজ্জা, ধোঁয়া মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সকাল থেকে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোঁয়া মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
টিচারদের সাথে মূলত আসি। তো আমরা এখানে প্রতি বছরই এই কাজটা করি। ভাষা আন্দোলনের সময় কুমিল্লায় কি হয়েছিল বেশিরভাগ ছাত্রছাত্রী এ সম্পর্কে অবগত নয়। অবশ্যই তাদেরকে এই ইতিহাসটা জানা দরকার। শুধু ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের পরিচর্যাটা করা হয়। সারা বছর আসলে কেউ তেমন একটা পরিচর্যা করে না, তাই আমরা চাই যে সারা বছরই মানুষ এটার প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করুক। মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের নামাজের সময় মসজিদগুলোয় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রথম জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে জায়গা পেতে নির্দিষ্ট সময়ের বহু আগে অবস্থান নেন মসজিদে, সাথে ছিল শিশুরাও। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই দিনটির গুরুত্ব ও ফজিলত বহুগুণ। জুমার নামাজ শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। রমজান এলেই বদলে যায় পুরান ঢাকার চেহারা। বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী চকবাজারে। কয়েকশো বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখানকার ইফতার বাজার যেন রোজার এক আলাদা উৎসব। রমজানের এই পুরোটা সময় জুড়ে চকবাজারের ঐতিহ্যবাহী সেই ইফতার সমারোহ চলতে থাকে এই পুরো চকবাজার জুড়ে। যতদূর চোখ যায় এই গলিতে শুধুমাত্র ইফতারের সামগ্রী, যা কিনতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন ক্রেতারা। বিক্রেতারা বলছেন 400 বছরের এই ঐতিহ্য এখনও টিকে রয়েছে। দেখতে চাই কি কি সামগ্রী, ইফতার সামগ্রী এখনো পাওয়া যায় এই সমারোহে। দোকানে দোকানে সাজানো বাহারি ইফতার, বোরহানি, কাচ্চি, শাহি জিলাপি, নানান রকম কাবাব আর ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়। শুধু স্বাদ নয়, ঐতিহ্যের টানেই প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ। আজকে ফার্স্টে দেখছি তো আসতেছি, ভাবলাম যে একটা কিছু নিয়ে যাই, তো টেস্ট করে দেখি। আসলে এখানে তো সচরাচর আসা হয় না, তো ডিফারেন্ট কিছু টেস্ট করতে যাচ্ছি আর কি। সবাই বলে এটা অনেক ফেমাস, এই কারণে আসা। অন্য জায়গায় তো এত আইটেম পাবেন না, এখানে সবই ভালো। কাবাবগুলো অনেক মজা, তারপরে হচ্ছে মানে সবাই মিলে একসাথে যে কিনার এই আনন্দটা অনেক বেশি ভালো লাগে। ব্যবসায়ীরা বলছেন 10 রমজানের পর কমতে থাকে ক্রেতার সংখ্যা। শাহী পরোটা, গরু, খাসি, মুরগি, চিকেন চাটলি, কোয়েল পাখি, ফালুদা, পেস্তা বাদামের শরবত। হয়তো 10 রোজা বন্ধু অনেক চাপ, তারপরে আস্তে আস্তে কমবে, বেশি কিনা আস্তে আস্তে কমবে। স্থানীয়রা বলছেন আগের চেয়ে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে, আর ব্যবসায়ীরা বলছেন মানুষের চাহিদার জন্যই দাম বাড়ছে ইফতার সামগ্রীর। কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে ইফতার সামগ্রীতেও। অনেক পরিবর্তন, এত দোকান ছিল না, অল্প হালকা পাতলা, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষ চলতে পারে না, জায়গা ঠিক আছে, রোড বন্ধ হয়ে যায়, জায়গা কিছু চেপে বসে, সব মানুষের সুবিধা হয়। কেউ খাসির লেগ পছন্দ করে, কেউ শাহী মুরগি পছন্দ করে, কেউ কোয়েল পাখি পছন্দ করে, কেউ মনে করেন বিরিয়ানি পছন্দ করে, কেউ টানা পরোটা পছন্দ করে। বড় ব্যাপার পোলা যিনি বিক্রি করে ওই লোকটাই মারা গেছে, কারণ ওনার নাম বেঁচে এখন সবাই খাইতেছে। এই আমাদের মহব্বতের শরবত আছে এখানে, তরমুজ, চিনি, পরে এই অরিজিনাল রুয়াবজা দিয়ে আমরা তৈরি করছি আর কি। মদিনা খাসি শাহী আলম খালি বাড়ি করে 300। চকবাজারের এই ইফতার বাজার শুধু খাবারের বেচাকেনা নয়, এটি পুরান ঢাকার সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। সময়ের সঙ্গে পাল্টালেও রমজানে এখানকার এই ব্যস্ততা আর স্বাদের আবেদন যেন একই রকম থেকে গেছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রমজানের রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানিদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের, বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ,
এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক আছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এইগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয় তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়, পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচে 400, আগের সপ্তাহে বেশি 300, মনে করেন 350 বিক্রি করি। আর মাছ বেশি 700, আর বেশি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেশি 400, আর বেশি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেটে এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই। মন্ত্রী আরো বলেন, গত 5 মাস দেশের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামীর চ্যালেঞ্জ। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর গেলেন তিনি। মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব সচেতন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অংশ নেন স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায়। এবার আসি আমাদের
নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও এখান থেকেই শুরু হবে। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাহাঙ্গীর কবির নানক সরণির নাম পরিবর্তন করে জুলাই শহীদ ফারহান ফাইয়াজ সরণি ফলক উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য সিদ্ধান্তের আলোচনা চলমান। আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সবকিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব, এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না। তিনি জানান, তারেক রহমানের সরকার জবাবদিহিতার সরকার, জবাবদিহিতা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার এই মন্তব্যকে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দিয়েছেন তা সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও জাতির উদ্দেশ্যে দেয়া সরকার প্রধানের ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজির পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য হতাশাজনক। এর মাধ্যমে সড়ক পরিবহন মন্ত্রী তার নিজ দলের দুর্নীতি বিরোধী অবস্থানকে অবমূল্যায়ন করেছেন। বর্তমান সড়ক ও পরিবহন মন্ত্রী চাঁদাবাজিকে হালাল করতে চাইছেন। তার মাধ্যমে সড়ক, রেলের কোনো উন্নতি আশা করা যায় না বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আয়োজনে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মাসব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান। এ সময় তিনি কোনো চাঁদাবাজকে মন্ত্রিপরিষদে না রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তিনি। দ্রুত পণ্যমূল্য নাগালের মধ্যে আনার দাবি জানান নাসির উদ্দিন। এ সময় আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে পুনর্বাসন করতে চাইলে তরুণ সমাজ আবারও মাঠে নামবে। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাক চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের। দুপুরে শেরপুর ব্রিজ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, চেকপোস্টে শেরপুর গ্রামে একটি ট্রাককে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয় পুলিশ। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক। এ ঘটনায় পুলিশের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা, সেই সাথে সড়ক অবরোধ করে তারা। নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় প্রাণ গেছে একজনের, আহত 3 জন। সকালে কবিরহাট সোনাপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, দোকানের মালামাল আনতে 2 ছেলেকে মোটরসাইকেলে কবিরহাট যেতে বলছিলেন শফিকুর রহমান। এ সময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান শফিকুর। আহত হয় তার 2 ছেলে সহ 3 জন। এ ঘটনায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন। দুপুরে কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ সদরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান, জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2 জন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে কদ্দ মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2 জন ছিনতাইকারী মারা যায়। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরুর দিন থেকেই অনেকে শুরু করেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ, আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এবারের ঈদ গ্রীষ্মকালে হয় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পর পাশাপাশি, মানে গত ঈদে যেটা এসেছে এইবার ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো মানে প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান, 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই মানে যা হচ্ছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে 2টা ক্যাটাগরিতেই রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি। গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন, রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে যৌথ মহড়া চালালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই ওমান উপসাগর ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে মস্কো তেহরানের নৌ মহড়া। এদিকে ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে পরিণতি হবে ভয়াবহ। জলপথে শত্রু মোকাবেলায় চলছে রণপ্রস্তুতি। যুদ্ধজাহাজ থেকে হামলা ঠেকাতে রুশ ও ইরানি নৌবাহিনীর এই অনুশীলন। ট্রাম্প প্রশাসন যখন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে হুমকি ধামকি দিচ্ছে, সে সময় মিত্রের সাথে মহড়ায় অংশ নিল মস্কো। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে সামরিক এই অনুশীলনে অংশ নিয়েছে দুদেশের সেনারা। এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে পৌঁছায় রুশ যুদ্ধজাহাজ স্ট্রয়কি। প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে নিয়মিত মহড়া পরিচালনা করে ইরানি নৌবাহিনী। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নৌ মহড়া, ভারতের বিশাখাপত্তনমের মহড়া, রাশিয়ার সাথে যৌথ মহড়াও আমাদের নিয়মিত পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে সর্বোচ্চ 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি তার। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখবে ওয়াশিংটন। হয় তারা স্বেচ্ছায় চুক্তি করবে, নয়তো আমরা যে কোনোভাবে এটি আদায় করব। তাদেরকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুক্তি না হলে পরিণতি হবে তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর আগে টানা 2 দিন হরমুজ প্রণালী বন্ধ রেখে মহড়া চালায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে ইরানের আশপাশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।